ওয়েলকাম টু বিজ্ঞান গ্যালারি। এই ভিডিওতে টিবিএসসি থেকে যে মাধ্যমিক ফাইনাল এক্সাম হয়েছে 2024-এ, সেই মাধ্যমিক ফাইনাল এক্সামে ম্যাথমেটিক্স স্ট্যান্ডার্ডের যে অড কোয়েশ্চেন পেপার দেওয়া হয়েছে, সেই অড কোয়েশ্চেন পেপারগুলির প্রত্যেকটা কোয়েশ্চন আমি এই ভিডিওতে সহজ এবং সরল উপায়ে করে দিয়েছি। এর আগে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজির উপরেও আমি ভিডিও করে দিয়েছি। যারা ওই ভিডিওগুলি দেখোনি তারা এই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে ওই ভিডিওগুলি দেখে নিতে পারবে। আমি এই ভিডিওতে টোটাল কোয়েশ্চন করে দিয়েছি 1 থেকে 25 নম্বর অবধি। কেননা তোমাদের 3 ঘন্টার কোয়েশ্চন পেপার, আমি যদি এই সবটি কোয়েশ্চন এই ভিডিওতে করে দিতে চাই তাহলে ভিডিওটা অনেক বেশি বড় হয়ে যাবে, তোমাদেরও একটানা ভিডিওটি দেখতে বোরিং লাগবে। সেই জন্য আমি কি করেছি, এই ভিডিওতে 1 থেকে 25টা কোয়েশ্চন করে দিয়েছি আর এই ভিডিওটার নাম দিয়েছি আমি ভিডিও 1। এরপরে আমি যে ভিডিও আনবো সেই ভিডিওতে 26 থেকে যে 38 নম্বর অবধি কোয়েশ্চন আছে সেই কোয়েশ্চনগুলি, বড় প্রশ্নগুলি করে দেব। তাই যারা এখনও এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, তোমরা যদি সাবস্ক্রাইব করে নেও তাহলে পরের ভিডিওগুলি যেমন দেখতে পারবে, তেমনি 11-12 ফিজিক্সের অনেক ভিডিও এই চ্যানেলের মাধ্যমে তোমরা পেয়ে যাবে। তাহলে এবার আমি চলে যাই মূল প্রসঙ্গে। দেখো, এটা হচ্ছে যে ফাইনাল এক্সাম, তোমরা দেখতে পাচ্ছ এই যে ফাইনাল এক্সামিনেশন 2024 ম্যাথমেটিক্স স্ট্যান্ডার্ড। আর এখানে এমসিকিউ কোয়েশ্চন। প্রথম কোয়েশ্চনে কি বলেছে, দুটি অমূলদ সংখ্যার গুণফল হবে একটি ড্যাশ। তবে এই যে ভিডিওটা যারা এবার মাধ্যমিক দিয়েছো তোমাদের ক্ষেত্রে যেরকম ইম্পর্টেন্ট, আর যারা আগামীতে মাধ্যমিক দেবে, মনে করো 2025-এ, 26-এ বা আরও অন্যান্য ইয়ারে যারা মাধ্যমিক দেবে, তোমাদের ক্ষেত্রেও এই ভিডিওগুলি ইম্পর্টেন্ট। কেননা এই ভিডিওর দেওয়া কোয়েশ্চন পত্রের ধাঁচেই তোমাদের কোয়েশ্চন এক্সামে সেট করা হবে। দেখো, দুটি অমূলদ সংখ্যার গুণফল কি হবে। দেখো, দুটা অমূলদ সংখ্যা, মনে করো তুমি একটা রুট 2 ধরলাই, একটা অমূলদ সংখ্যা, আর একটা রুট 2 ধরলাই। রুট 2 যদি ইন্টু করো তাহলে কি আসবে, শুধু 2 আসবে, সেটা মূলদ হয়ে যাবে। আবার যদি তুমি রুট 2 সাথে যদি রুট 3 ইন্টু করো তাহলে রুট 6 হবে, রুট 6 অমূলদ হয়ে যাবে। তাহলে কি বলা যায়, দুটি মূলদ সংখ্যাকে গুণ করলে মূলদ হতে পারে, অমূলদ সংখ্যাকে গুণ করলে মূলদ হতে পারে, আবার অমূলদ হতে পারে। আবারও বলছি, দুটি অমূলদ সংখ্যার গুণফল হবে মূলদ বা অমূলদ। তাহলে আনসার কোনটা হবে, আনসার হবে সি নাম্বারটা। এর পরের যে কোয়েশ্চন আছে, দেখো কোয়েশ্চন নাম্বার 2 কি বলেছে। কোয়েশ্চন নাম্বার 2, 2, 8, 13, 18 সমান্তর প্রগতির কোন পদটি হবে 78। একটা সমান্তর প্রগতি দিয়েছে, এখানে কোন পদের মানটা হবে 78। এখানে 4টা অপশন আছে, কোনো একটা অপশন আনসার হবে। তাহলে আমি করে দিচ্ছি। দেখো, এই হচ্ছে তোমাদের মানে কোয়েশ্চনটা। আমরা কি করব, মনে করলাম যে nতম পদটা যদি 78 হয়, তাহলে আমার n এর মানটা যদি বের করে নেই তাহলে কত নম্বর পদটা হবে 78 সেটা আমরা পেয়ে যাব। দেখো এখানে কি দিয়েছে, এখানে a হচ্ছে প্রথম পদ, আর a মানে 3 হচ্ছে প্রথম পদ, ঠিক 8 হচ্ছে কি দ্বিতীয় পদ। তাহলে আমরা কি লিখবো, আমরা লিখতে পারি যে প্রথম পদ হচ্ছে a। তোমরা লিখে নাও, এখানে প্রথম পদ হচ্ছে a, আর দ্বিতীয় পদ থেকে যদি তুমি প্রথম পদকে বিয়োগ করো তাহলে পাবে কি দুইটা পদের অন্তর, সেই অন্তরকে বলা হয় সাধারণ অন্তর। তাহলে এখানে কি হবে, এখানে আমরা পাচ্ছি সাধারণ অন্তর পাচ্ছি। দেখো, d = 8 - 3, মানে দ্বিতীয় পদ থেকে প্রথম পদে বিয়োগ করলে সাধারণ অন্তর যেমন পাওয়া যায়, তৃতীয় পদ থেকে যদি তুমি দ্বিতীয় পদকে বিয়োগ করো তবেও তুমি কত পাবে, 5 পেয়ে যাবে। তাহলে এবার তাহলে আমরা কি জানি, আমরা জানি যে nতম পদটা কি। দেখো, এই হচ্ছে nতম পদের ফর্মুলা। nতম পদের ফর্মুলা কি, an = a + n - 1d। তাহলে এখানে আমরা কি বলবো, nতম পদটাকে যদি আমরা ধরি 78, আর a হচ্ছে কি প্রথম পদ বসিয়ে দিই, d হচ্ছে কি সাধারণ অন্তর অর্থাৎ 5 বসিয়ে দিয়ে এখানে n এর মানটা আমরা ক্যালকুলেশন করব।
তাহলে এবার আমরা মানটা বসিয়ে দিই। দেখো এইবার আমরা কি পেলাম, এখানে an এর মানটাকে 78 ধরলাম, আর n এর মানটা আমাদের কি করতে হবে, বের করতে হবে। সুতরাং মানটাকে যদি বসিয়ে দিই, বসিয়ে দিলে কি হবে, এই যে এর জায়গাতে এর মানটা বসিয়ে দিলাম, আর এখানে ডির জায়গাতে ডির মানটা বসিয়ে দিলাম, আর এন এর মানটা এন এর জায়গাতে বসিয়ে দিলাম। এরপরে ক্যালকুলেশন করলে কি হয়, এখানে 3টাকে তুমি যদি রাইটে নিয়ে যাও তাহলে এই হয়ে যাচ্ছে। এবার দেখো এটাকে যদি তুমি মাইনাস করো, এইটাকে যদি তুমি মাইনাস করো, দেখো আমি কি করেছি এখানে, এই যে 78 থেকে, আবারও বলছি 78 থেকে যদি তুমি 3 মাইনাস করো তাহলে তুমি কত পাবে, পাবে 75। এইবার 75 রে যদি তুমি 5 দিয়ে ভাগ করো, দেখো সাই 5 15 75, সেই জন্য এটা 15 হয়ে গেল। এবার কি হলো, এটাকে যদি তুমি ক্যালকুলেশন করো কি হলো, এবার 1 কে যদি তুমি রাইটে নিয়ে আসো তাহলে 15 প্লাস 1 হয়ে গেল 16। তাহলে কত নম্বর পদটা হবে, 78। তাহলে 16তম পদটা হবে 78। তাহলে এখানে আনসার কি হবে, দেখো এখানে আনসার হবে সি নাম্বারটা। দেখো আমি পাশাপাশি একটা কথা বলছি, আমি দেখো এই যে ভিডিওটা অন্য ভিডিওর মতো করিনি, একটু অন্যরকম করেছি, অন্য স্টাইলে এই ভিডিওটা করেছি। তোমাদের যদি এই স্টাইলটা পছন্দ হয়, যে এরকম ভিডিও চাই, তাহলে তোমরা কমেন্টে লিখে জানাবে যে স্যার আমার এরকম ভিডিও চাই। আর আদারওয়াইজ যদি মনে করো আগে যে ভিডিও দিয়েছি, আগের ভিডিওগুলি আমি হাতে লিখে লিখে অঙ্ক করে দিয়েছি, যদি মনে করো যে আগের ভিডিওগুলি তোমাদের ক্ষেত্রে ভালো লেগেছে, তাহলে তোমরা বলবে যে আগের স্টাইলে ভিডিও চাই। তাহলে আমি সেকেন্ড কোয়েশ্চনে কি বলেছে, সেকেন্ড কোয়েশ্চনে বলেছি যে যদি বহুপদী রাশিমালা fx ইকুয়াল টু 5x স্কয়ার প্লাস 13x প্লাস k এর একটি শূন্য অপরটির অনন্যক হয় তবে k এর মান কত। দেখো এই হচ্ছে কি, এই হচ্ছে একটা বহুপদী রাশিমালা, বলছে তার একটা শূন্য আরেকটার অনন্যক, মানে একটা যদি a হয় তাহলে আরেকটা হবে 1/a। তাহলে আমরা ধরে নেই যে ধরি বহুপদী রাশির শূন্য দুটি হলো a এবং 1/a। তোমরা লিখে নাও a এবং 1/a। তাহলে আবার আমরা কি জানি, আমরা জানি যে শূন্যদ্বয়ের গুণফল ইকুয়াল টু c/5। এখানে c কত আছে, দেখো এই যে সমীকরণটা হচ্ছে c এর জায়গাতে আছে k আর a এর জায়গাতে আছে 5। তাহলে শূন্যদ্বয়ের গুণফল, সুতরাং আমরা লিখতে পারি কি, শূন্যদ্বয়ের গুণফল, একটা শূন্য হচ্ছে a আর একটা শূন্য হচ্ছে 1/a। এটা হচ্ছে a ইন্টু, এটা x নয়, এটা ইন্টু 1/a ইকুয়াল টু c/a। c মিন্স এখানে হচ্ছে 5 কে, আর a এর জায়গাতে কত আছে, a এর জায়গাতে 5 আছে, সো এখানে লেখা যায় 5 k/5। এবার দেখো এখানে a আর এর সাথে কাটা যায়, এর সাথে যদি কাটা যায় তাহলে কি লেখা যায়, 1 ইকুয়াল টু k/5। এটা যদি ক্রস মাল্টিপ্লিকেশন করো তাহলে k ইকুয়াল টু কত দাঁড়ালো, 5। তাহলে k এর মান আমরা কত পেলাম, তাহলে আমরা আনসারে কি লিখবো, k এর মান ইকুয়াল টু 5। অর্থাৎ এক্ষেত্রে আমরা কত নম্বর পেয়েছি, এক্ষেত্রে আমরা পেলাম ডি নম্বরটা হয়ে গেল আনসার। এরপরে আমরা দেখে নিচ্ছি তার পরের কোয়েশ্চন, পরের কোয়েশ্চনে কি বলছে, দেখো কোয়েশ্চন নাম্বার 4। এটাকে যদি একটু জুম করে দেখি কি পাবো, এই দেখো কোয়েশ্চন নাম্বার 4টাকে আমরা জুম করলাম। বলছে দ্বিঘাত সমীকরণ x স্কয়ার মাইনাস 2x মাইনাস 8 এর বীজদ্বয় গুলি হলো, মানে বীজদ্বয় কি হবে। আমরা প্রথমে একটা কাজ করি, এই সমীকরণটাকে আমরা লিখে নিলাম। এবার দেখো এখানে কি আছে, এখানে 8 আছে, এখানে 8 রে যদি আমরা ভাঙি কি লিখতে পারি, 4 দুগুণে 8। আমরা লিখে নিলাম 8 ইকুয়াল টু, আমরা কি পেলাম, 4 দুগুণে 8। এই তাহলে 4 থেকে যদি তুমি 2 বিয়োগ করো তাহলে তুমি কি পাবে, 2 পাবে। তাহলে আমরা লিখতে পারি কি, 4 মাইনাস 2 ইকুয়াল টু 2। তাহলে এই যে 2 এর জায়গাতে আমরা লিখতে পারি 4 মাইনাস 2, এই 2 এর জায়গাতে আমরা লিখে নেব কত, 4 মাইনাস 2। তাহলে আমরা কি পাচ্ছি, দেখো আমরা পাচ্ছি x স্কয়ার মাইনাস 4 মাইনাস 2x মাইনাস 8 ইকুয়াল টু 0। এইবার কি, এবার কি করো না, মাইনাস দিয়ে যদি এই মাইনাস যদি ইনটু দেয়, এটা কি হয়ে যাবে, প্লাস হয়ে যাবে, আর এটা হয়ে যাবে 2x, এটা হয়ে যাবে 4x। তাহলে কি দাঁড়ালো, দেখো 4x স্কয়ার মাইনাস 4x প্লাস 2x মাইনাস 8 ইকুয়াল টু 0। 0 হয়ে গেল। এবার দেখো এইখানে কি আছে, এইখানে একটা x কমন আছে, এখানে একটা 2 কমন আছে। এখান থেকে যদি আমরা x কমন নিই কি হবে, x মাইনাস 4x প্লাস এখান থেকে যদি 2 কমন নিই কি হয়ে যাবে, 2 চলে যাবে, আর এখান থেকে 4 দুগুণে 8, এখানে 4 থাকবে। তাহলে কি দাঁড়ালো, কমন নিলে হচ্ছে x, এটাতে ইন্টু করে দাও, উল্টা দিকে ইন্টু করে দাও, ইন্টু করলে পাবে কি x স্কয়ার মাইনাস 4x পাবে, আবার 2 দিয়ে ইন্টু করে দাও 2x মাইনাস
4 দুগুণে 8। দেখো কমন নেওয়ার পরে ঠিক উল্টো দিকে ইন্টু করে দেখবে পেছনের লাইনটা পাওয়া যায়নি। যদি পাওয়া যায় তাহলে তোমাদের ঠিক আছে, আর যদি পাওয়া না যায় তাহলে কোথাও ভুল থাকবে। তাহলে কি হয়, এখান থেকে যদি আবার কমন নেই x - 4, যদি কমন নেই কি দাঁড়ালো x - 4 ইন্টু x প্লাস 4। এইবার কি হবে, x এর মানটা বের করলে কি হবে, x = 4 হবে আর x = -2 হবে। তাহলে আমরা কি আনসার পেলাম, আমরা আনসার পেলাম x এর মানটা হচ্ছে 4 - 2, এর মানে বীজদ্বয় হলো -2 আর 4। তাহলে বীজদ্বয় কি হলো, -2 এবং 4 আছে কি এখানে, এখানে দেখো -2 এবং 4 আছে 1 নম্বরটা। তাহলে আনসার কি হবে, আনসার হবে 1 নম্বরটা। এরপরে আমরা দেখে নিচ্ছি যে কোয়েশ্চেন নাম্বার 5 কি বলছে। কোয়েশ্চেন নাম্বার 5টাকে এবার আমরা একটু জুম করে দেখে নিই। জুম করে দেখলে কি পাবো, এই কে এর কোন মানের জন্য 3x প্লাস 2y = 5 এবং 6x প্লাস ky = 10 সমীকরণ যুগলের অসংখ্য সমাধান থাকবে কে এর কোন মানের জন্য। দেখো এখানে কি আছে, এখানে এই 3টা হচ্ছে a1 আর এই 2টা হচ্ছে b1 আর এই 5টাকে যদি লেফটে নিয়ে আসি মাইনাস করে, তাহলে c1 হচ্ছে 5। তাহলে আমরা কি লিখতে পারি, -5 আমরা লিখতে পারি এখানে a1 = 3, b1 = 2, c1 = -5। ঠিক সেম দ্বিতীয় সমীকরণ থেকে আমরা কি পাই, a1 হচ্ছে কত, a1টা হচ্ছে a2টা হচ্ছে 6, b2 হচ্ছে k, c2 হচ্ছে -10। তাহলে আমরা লিখতে পারি এরকম, তোমরা লিখে নাও। এবার বলছে কি, সমীকরণ দ্বয়ের অসংখ্য সমাধান থাকবে, তো থাকলে কে এর মান কত। সমীকরণ দ্বয়ের যদি অসংখ্য সমাধান থাকবে, যেহেতু সমীকরণ দ্বয়ের অসংখ্য সমাধান থাকবে তাহলে ফর্মুলা কি, দেখো এই হচ্ছে ফর্মুলা। ফর্মুলা হচ্ছে 1/a 1/a2 = 1 a1/a2 = b1/b2 = c1/c2। এখন প্রশ্ন হলো, আমি যে c1/c2টাকে আমি রেড করে রেখে দিলাম কেন। আমি কি করব, শুধু এই যে প্রথম দুইটা পোরশন, এই দুইটা পোরশনের মান বসিয়ে অঙ্কটা করে নেব। একসাথে তিনটা পোরশনের মান বসিয়ে তো অঙ্ক করা যাবে না। আমি কি করব, এই দুইটা পোরশনের মান বসিয়ে দেব। অর্থাৎ যেহেতু সমীকরণ দ্বয়ের অসংখ্য সমাধান থাকবে বলে এই যে c1/c2 না লেখলেও চলবে। তাহলে মান বসালে কি দাঁড়াচ্ছে, দেখো এখানে a1 এর মানটা হচ্ছে 3 আর b1 a2 এর মানটা হচ্ছে 6, এখানে b1 এর মানটা হচ্ছে কি 2 আর b2 এর মানটা হচ্ছে k। এবার দেখো এই 3 দিয়া যদি তুমি 2 রে ভাগ করো, 3 কে 3, 3 তে 6 রে ভাগ করলে 3 দুগুণে 6, 1/2 হয়ে যাবে। দেখো 1/2 = 2/k। এটাকে যদি তুমি কোনাকুনি গুণ করো কি পাবে, k = 4 পাবে। তাহলে k এর কোন মানের জন্য সমীকরণ দ্বয়ের অসংখ্য সমাধান থাকবে, k = 4 হলে সমীকরণ দ্বয়ের অসংখ্য সমাধান থাকবে। তাহলে 5 নম্বরের আনসার কি, 5 নম্বরের আনসার হলো এ নাম্বারটা হচ্ছে 5 নম্বরের আনসার। এবার আমি চলে যাচ্ছি ঠিক তার পরের যে কোয়েশ্চন, কোয়েশ্চন নাম্বার 6। দেখো 6 এ কি বলছে, দেখো 6 এ বলছে যদি আচ্ছা এটা একটা কাজ করি, আগের মতো একটু জুম করে নেই। এই দেখো বলছে যদি P এবং Q বিন্দুদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব 5 হয় তবে y এর মান কত। আবার বলছি P এবং Q বিন্দুদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব যদি 5 হয় তবে y এর মান কত। আমরা দেখে নেই, দেখো বিন্দুদ্বয়ের মধ্যবর্তী দূরত্বের ফর্মুলা কি, ফর্মুলা হচ্ছে এই x2 - x2 - x1 হোল স্কয়ার প্লাস y2 - y1 হোল স্কয়ার, এটা হচ্ছে ফর্মুলা। তাহলে এখানে x1 কোনটা, এই যে 2 দেখতে পাচ্ছ, এটা হচ্ছে x1, এটা হলো y1, এটা হচ্ছে -1টা হলো x2 আর y টা হলো y2। তাহলে আমাদের আমরা কি করব, এই দুই বিন্দুর মধ্যে দূরত্ব কি, এই দুই বিন্দুর মধ্যে দূরত্ব হচ্ছে এই, দেখো p এবং q এর মধ্যবর্তী দূরত্ব হচ্ছে x2 অর্থাৎ -1 আর y1 x1 - 2 হোল স্কয়ার প্লাস y2 হচ্ছে 2 আর y1 হচ্ছে মাইনাস কত, -2, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেল হোল স্কয়ার। এরপরে কি করব, এরপরে যদি আমরা করে নিই -2 আর -1 এ মিলে -3 হোল স্কয়ার হয়ে যায়। আর এটা কি a + b হোল স্কয়ার ফর্মুলা যদি ভাঙি a স্কয়ার + 2ab + b স্কয়ার ফর্মুলা হয়ে যায়। এটাকে বাংলায় কত হয়ে যায়, 9 হয়ে যায়। আর এটাকে বাংলায় কত হয়ে যায়, 4 হয়ে যায়, 2 দুগুণে 4, এটাকে স্কয়ার করলে 4 হয়। 9 আর 4 এ যোগ করলে কত হয়ে যায়, 9 আর 4 এ যোগ করলে 13 হয়ে যায়। এবার দেখো
আমরা কি পেলাম, পি এবং কিউর মধ্যবর্তী দূরত্ব ফর্মুলা অনুসারে আমরা বের করে নিলাম। কিন্তু তারা বলেছে কি, পি এবং কিউ এর মধ্যবর্তী দূরত্ব হচ্ছে 5। তাহলে আমরা অ্যাকর্ডিং টু কোয়েশ্চন কি লিখতে পারি, আমরা লিখতে পারি যে যেটা পেলাম এটা ইকুয়াল টু 5 লিখতে পারি। দেখ আমরা লিখেছি, আমরা যেটা পেলাম আর কি, যে এই সংখ্যাটা কি দুইটার মধ্যবর্তী দূরত্ব, তো তাহলে এই দুইটার মধ্যবর্তী দূরত্ব কত, 5। এইবার কি করলাম, এটা ইকুয়াল টু যেহেতু 5 হয়, আমার লেফটে কি আছে, লেফটে রুট আছে, রুটকে উঠাতে হবে, সেই জন্য বোথ সাইডে যদি স্কোয়ার করি এদিকে রুট উঠে যাবে আর এদিকে 5 এর উপরে স্কোয়ার এসে যাবে। তাহলে আমরা কি করলাম, আমরা এইভাবে করে নিলাম, হয়ে গেল। এবার দেখো 5 রে স্কোয়ার করতে হবে, 5 রে স্কোয়ার করলে কি হয়, 25 হয়, 25 হয়। এবার 25 যদি আমি লেফটে নিয়ে যাই তাহলে +25 -25 হয়, তাহলে 13 - 25 যদি করো তাহলে কি হয়ে যাবে, এখানে 12 হয়ে যাবে। এবার দেখো এটাকে কি করতে হবে, মধ্য সহ করতে হবে বা মিডিল টার্ম করতে হবে। মিডিল টার্ম যদি করো তাহলে কি হবে, 6 দুগুণে 12, 6 থেকে যদি 2 যায় তাহলে 4 হয়। তাহলে আমি কি পাচ্ছ এখানে, এখানে 4 এর জায়গাতে আমরা লিখতে পারি কি, 4 এর জায়গাতে লিখতে পারি 6 - 2, কারণ এই দুটাকে ইনটু করলে তুমি 12 পাবে। এবার যদি y দিয়ে ইনটু করে দিই কি পাচ্ছি, y দিয়ে ইনটু করে দিলে আমরা পাচ্ছি ওয়াই স্কোয়ার প্লাস 6y মাইনাস 2y মাইনাস 6 ইকুয়াল টু 0। আমরা কাজ করি এটাকে এখানে নিয়ে আসি, এখানে নিয়ে আসলে কি করব, আমরা এখানে করব। এখানে করলে আমরা এখানে কি 2, এখান থেকে যদি আমরা কমন নেই, ওয়াই যদি কমন নেই কি হবে, ওয়াই ইন্টু ওয়াই প্লাস 6 মাইনাস 2 যদি কমন নেই, ওয়াই 2 ইন্টু ওয়াই প্লাস 6, ওয়াই প্লাস 6 যদি আবার কমন নিয়ে নেই তাহলে আমরা কি পাবো, ওয়াই প্লাস 6 ওয়াই মাইনাস 2। এখান থেকে যদি আমরা ক্যালকুলেশন করি ওয়াই ইকুয়াল টু -6, এটাকে যদি লেফটে নাও রাইটে নাও তাহলে প্লাসটা মাইনাস হবে আর মাইনাসটা প্লাস হয়ে যাবে। তাহলে কি হলো, -62। তাহলে ওয়াই এর মান কি হবে, ওয়াই এর মান হবে -62। আমরা অপশনে দেখে নেই, ওয়াই এর মান কি হবে, -62, অর্থাৎ 2 - 6, অর্থাৎ এক্ষেত্রে আনসার কত হবে, আনসার হবে 2 নম্বরটা। এবার চলে যাচ্ছি আমরা নেক্সট কোয়েশ্চন। নেক্সট কোয়েশ্চনে কি বলছে দেখো, নেক্সট কোয়েশ্চনে বলেছে যে sin 2 থিটা ইকুয়াল টু 1 হলে tan থিটার মান কত, একটু জুম করে নেই। sin 2 থিটা ইকুয়াল টু 1 হলে tan থিটা ইকুয়াল টু কত, আমরা এটা লিখে নেই। দেখো এখানে sin 2 থিটা ইকুয়াল টু 1 হলে tan থিটা ইকুয়াল টু কত, তাহলে আমরা প্রথমে জানতে হবে sin কত ডিগ্রির মান হচ্ছে 1। আমরা চার্টটা দেখে নিই। দেখো এই হচ্ছে চার্ট, এই চার্টের মধ্যে দেখো এই যে sin 90 ডিগ্রির মান হচ্ছে 1, এর মানে আমরা 1 এর জায়গাতে যদি sin 90 ডিগ্রি লিখে নেই তাহলে কি দাঁড়াবে, আমরা কি করলাম, এই sin 2 থিটা আর 1 এর জায়গাতে লিখে নিলাম sin 90 ডিগ্রি। তাহলে বোথ সাইডে দেখো sin কমন আছে, sin কমন আছে। এবার sin কে যদি উঠিয়ে দিই তাহলে 2 থিটা ইকুয়াল টু 90 ডিগ্রি আমরা পেয়ে গেলাম। এবার থিটা ইকুয়াল টু কত হবে, থিটা ইকুয়াল টু হবে 90 তে যদি 2 দিয়ে ভাগ করা হবে 45, থিটা ইকুয়াল টু হবে 45। আমরা থিটা ইকুয়াল টু কত পেলাম, 45 ডিগ্রি পেয়ে গেলাম। এবার tan থিটা, tan থিটার ভ্যালু বার করব, থিটার মানটা কত আছে 45 বসিয়ে দিব। এইবার এখানে দেখো এই যে tan 45 ডিগ্রির মান কত, 1, অর্থাৎ tan থিটার মান হচ্ছে 1। বাস, এটা হয়ে গেল আনসার। তাহলে এটা কোথায় আছে অপশনটা দেখে নেই, এখানে দেখো এটা সি নম্বরে আছে আনসার। তাহলে কি হবে, সি নম্বরটা হয়ে গেল আনসার। এরপরে আমরা দেখে নিচ্ছি কি কোয়েশ্চেন নাম্বার 8, কোয়েশ্চেন নাম্বার 8, এটাকেও যদি আমরা একটু জুম করে নেই কি হবে, জুম করে নিলে আমরা দেখতে পাচ্ছি যে কত 21 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট দুটি বৃত্তের বৃত্তচাপ কেন্দ্রে 60 ডিগ্রি কোণ তৈরি করে ওই বৃত্তচাপ দ্বারা গঠিত বৃত্তকলার ক্ষেত্রফল কত। দেখো বৃত্তকলার ক্ষেত্রফলের ফর্মুলা তোমাদের জানা, এই হচ্ছে বৃত্তকলার ক্ষেত্রফলের ফর্মুলা। তাহলে ফর্মুলা যেহেতু জানা, এখানে আমাদের আর কি, আর হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ, আর থিটা কি, থিটা হচ্ছে কেন্দ্রস্থ কোণ, কেন্দ্রস্থ কোণ 60 ডিগ্রি জানা, বৃত্তের ব্যাসার্ধ এখানে দিয়েছে তারা 21। তাহলে এটা যদি বসিয়ে দিই তাহলে হয়ে যাবে, আমরা বসিয়ে দিলাম। আর থিটার মানটা কি, পাইয়ের মানটা 7/22, আর এখানে স্কোয়ার না দিয়ে আমরা 21 × 21 বসিয়ে দিলাম। এবার দেখো 0-র সাথে 0 যদি কাটা যায় কি হয়, 0-র সাথে 0 কাটা গেল, 0 0 কাটে দিলাম। এবার 6 রে যদি কাটি, 6 একে 6, আর 36 রে কাটি, 6 6 36 হয়ে গেল। এবার আমরা কি করব, কাটলাম তো এটা দিয়ে, এবার 6 রে আমরা কাটবো 2 দিয়ে, কত হলো 3 দুগুণে 6, আর আর 22 টা যদি 2 দিয়ে কাটি কত হবে, আমরা 21 আসবে। এবার 3 দিয়ে আমরা কি করব, একটা 21 রে কাটে নেই, করলে কত হবে 7 হবে। এবার 7 রে কেটে নেই 7 এর সাথে, বাস কি রইল, একটা 11 রইল,
আর এখানে 21 রইল, তাহলে আমরা পেলাম 11 ইন্টু 21, 11 ইন্টু 21 করলে কত হবে 231, অর্থাৎ 231 সেমি স্কোয়ার হলো বৃত্তকলার ক্ষেত্রফল। তাহলে আনসার কোনটা আছে? আনসার আছে সি নাম্বারটা। এরপরে কোয়েশ্চন নাম্বার 9। কোয়েশ্চন নাম্বার 9 কি আছে এটাকেও জুম করে নেই। এই দেখো কোয়েশ্চন নাম্বার 9 বলেছে কি, এবিসি ত্রিভুজে ডিই সমান্তরাল এবি যদি সিডি ইকুয়াল টু 3 সেন্টিমিটার, এরপরে ইসি ইকুয়াল টু 4 সেন্টিমিটার এবং বিই ইকুয়াল টু 6 সেন্টিমিটার হয়, তবে ডি এর মান কত? আমরা একটা কাজ করি, আমরা প্রথমে ত্রিভুজটা এঁকে নেই। দেখো এই হচ্ছে ত্রিভুজটা, এখানে তারা কি দিছে দেখো, ডি সমান্তরাল এবি আমরা পেলাম। এবার সিডির মানটা কত আছে দেখো, সিডির মানটা তারা দিয়ে দিছে 3, আমরা লিখে নিই সিডির মানটা 3। এরপর তারা কার মানটা দিছে, ইসির মানটা দিয়ে দিছে, দেখো ইসির মানটা দিয়ে দিছে তারা 4। আর কোনটা মানটা দিয়ে দিছে তারা, বি এর মানটা দিয়ে দিয়েছে, বি এর মানটা দিয়ে দিয়েছে 6। আমরা ডি এ বের করব। তারপরে ডি এ যদি আমরা বের করি, এখানে কি দেওয়া আছে, দেওয়া আছে ডি সমান্তরাল এবি। তাহলে ডি সমান্তরাল যদি এবি হয়, তাহলে অবশ্যই ছোট ত্রিভুজটা এবং বড় ত্রিভুজটা, এখানে দুইটা ত্রিভুজ আছে, এই দুটোটা ত্রিভুজই কি সদৃশ্য। আর দুটি ত্রিভুজ যদি সদৃশ্য হয়ে যায়, এক্ষেত্রে লেখা যায়, কি লেখা যায়, এক্ষেত্রে লেখা যায় সিডি বাই ডিএ ইকুয়াল টু ইসি বাই বিই। যদি আমরা লিখি, লিখে এবার যদি তার মানটা যদি বসিয়ে দিই কি হবে, দেখো মানটা বসিয়ে দিলে আমরা পাচ্ছি, যার যার মানটা যদি বসিয়ে দিই তাহলে আমরা পেলাম, আমরা সিডির মানটা কত পেলাম 3 বসিয়ে দিলাম, আমরা এখানে ইসির মানটা কত 4 বসিয়ে দিলাম, আর বি এর মানটা এখানে 6 বসিয়ে দিলাম। এবার কি করব, আমরা একটু ক্রস মাল্টিপ্লিকেশন করে নেব, 4 ডিএ ইকুয়াল টু 3 ইন্টু, এটাকে যদি ক্রস মাল্টিপ্লিকেশন করি 4 ডিএ, আর এটা হলে 3 ইন্টু 6। এবার আমরা মানটা বের করে নেব, কি করব, আমরা এটা এইভাবে লিখব। এবার দেখো এটাকে যদি আমরা 2 দিয়ে ভাগ করি, 2 দিয়ে কাটি 6 রে, তাহলে 3 দুগুণে 6, 3 দুগুণে 6, আর 4 রে যদি কাটি কত হবে, 4 রে হবে 2 দুগুণে 4, তাহলে 3 তিরিকা 9/2, তাহলে এটা হচ্ছে 9/2, মানে কি হবে, আর 2 দিয়ে যদি 9 রে তুমি ভাগ করো, অবশ্যই তুমি 4.2 সেন্টিমিটার পাবে। তাহলে ডি এর মানটা কত হবে, ডি এর মানটা হলো 4.2 সেন্টিমিটার। দেখো এখানে কি সি নাম্বারটা হলো আনসার। এরপরে আমরা যাচ্ছি কোয়েশ্চেন নাম্বার 10। দেখো কোয়েশ্চেন নাম্বার 10 কি বলছে, দেখো কোয়েশ্চেন নাম্বার 10 বলছে যে মুদ্রা নিক্ষেপ করা হলো, 3টি মুদ্রা নিক্ষেপ করা হলো, 2টি হেড পাওয়ার সম্ভাবনা কত? দেখো এটাকে আমরা একটু ইয়ে করে দেখে নিই। দেখো এখানে 3টি মুদ্রা নিক্ষেপণে কমপক্ষে 2টি হেড পাওয়ার সম্ভাবনা কত? 3টি মুদ্রাকে যদি তুমি একসাথে নিক্ষেপ করো, তাহলে 2টি হেড পাবে। এরকম কতবার 2টি হেড পাবে তার সম্ভাবনা কত? দেখো আমরা কি করছি, 3টি মুদ্রা একযোগে নিক্ষেপ করলে সম্ভাব্য ফলাফলগুলি কি হবে, দেখো এই হচ্ছে সম্ভাব্য ফলাফল। দেখো এখানে একসাথে 3টা হেড পড়তে পারে, 2টা হেড একটা টেল পড়তে পারে, একটা হেড টেল হেড পড়তে পারে, এরকম টেল হেড হেড পড়তে পারে, এবার হেড টেল টেল পড়তে পারে, টেল হেড টেল পড়তে পারে, টেল টেল হেড পড়তে পারে, তিনোটাই টেল পড়তে পারে যদি তিনটাকে তুমি একসাথে 3টা মুদ্রাকে একসাথে যদি তুমি নিক্ষেপ করো, তাহলে কমপক্ষে 2টি হেড। এখানে কটা ফলাফল হলো, দেখো 3টা মুদ্রাকে যদি তুমি একত্রে তুমি নিক্ষেপ করো, তাহলে এখানে দেখো 8টা আছে গণে, দেখো এই ধরনের দেখো 1 2 3 4 5 6 7 8, 8 রকম ফলাফল হতে পারে। তাহলে মোট ফলাফলের সংখ্যা কত, মোট ফলাফলের সংখ্যা হচ্ছে 8। কিন্তু একটা জিনিস এখানে খেয়াল করো, দেখো তারা বলছে কমপক্ষে 2টা হেড, দেখো প্রথমটার মধ্যে 3টা হেড আছে, মানে কমপক্ষে 2টা হেড আছে। দ্বিতীয়টার মধ্যে কয়টা হেড আছে, 2টা হেড আছে। তৃতীয়টার 2টা হেড আছে, তৃতীয়টার 2টা, চতুর্থটার 2টা হেড আছে, বাকিটির 2টা হেড নাই। তাহলে হেড আছে এমন ফলাফল কতটা হেড আছে, দেখো এই দ্বিতীয়টাতে হেড আছে, তৃতীয়টাতে হেড আছে, চতুর্থটাতে হেড আছে, আর কোনোটাতে 2টা হেড নাই। তাহলে 2টা হেড আছে এমন ফলাফলগুলি কি, 2টা হেড আছে এমন ফলাফল হচ্ছে 4টা। কটা ফলাফল, 2টা হেড আছে এমন ফলাফলের সংখ্যা হলো 4। তাহলে 2টি হেড পাওয়ার সম্ভাবনা হচ্ছে 4/8 ইকুয়াল টু কত হবে, ইকুয়াল টু হবে হাফ। তাহলে এখানে আনসার কি দাঁড়াবে, আনসার হচ্ছে হাফ, অর্থাৎ এখানে কত হবে, ডি নম্বরটা হয়ে গেল আনসার। এরপরে যাই আমরা নেক্সট প্রশ্ন, মৌলিক উৎপাদীকরণ প্রয়োগে কত 96
এবং 404 এর গসাগু নির্ণয় করো মৌলিক উৎপাদকের সাহায্যে। এটাকে আমরা একটু মৌলিক উৎপাদকের সাথে, তাহলে 96 রে যদি তুমি ভাঙ্গো কি পাবে? 96 এর ভাঙ্গো যদি এখানে 2 ইন্টু 2 হচ্ছে কত? 2 দুগুণে 4, 4 ইন্টু 2 কত হচ্ছে? 4 দুগুণে 8, 8 ইন্টু 2 হচ্ছে 16, 16 দুগুণে কত? 32, 3 32 96। বাস এটাকে ভাঙলাম। এরপরে কি 404 রে যদি আমরা ভাঙি কি পাবো? 404 রে আমরা ভাঙলে এইভাবে পাবো 2 ইন্টু 2, 2 দুগুণে 4, এটাকে যদি 101 রে যদি ইন্টু করো কত পাবে? 404 পাবে, আর কিছু ভাঙা যাবে না। তাহলে দেখো এখানে আমাদের কমন আছে কি? দুটা 2। তাহলে দেখো প্রথমটার মধ্যে কমন আছে কি? দুইটা 2, দ্বিতীয়টার মধ্যেও দুইটা 2 কমন আছে। তাহলে গসাগু হবে 2 ইন্টু 2 ইন্টু 2 ইকুয়াল টু 4। বাস এটা হয়ে গেল আনসার। এরপর আমরা দেখে নিচ্ছি তার ঠিক পরের কোয়েশ্চন কি বলছে? বলছে 258 সমান্তর প্রগতির প্রথম 10টা পদের সমষ্টি কত? এখানে একটা সমান্তর প্রগতি দিয়েছে। প্রথম পদ কত? 2, দ্বিতীয় পদ কত? দ্বিতীয় পদ হচ্ছে 5, এরপর হচ্ছে 8। এরকম একটা সমান্তর প্রগতি যদি হয় তাহলে তার 10টা পদের সমষ্টি কত? তাহলে এখানে প্রথম পদ কি আছে? দেখো এখানে প্রথম পদ a ইকুয়াল টু 2 আছে, আর সাধারণ অন্তর কি হবে? 5 মাইনাস 2। তাহলে সাধারণ অন্তর কত আছে? সাধারণ অন্তর হলো 5 মাইনাস 2 ইকুয়াল টু 3। তাহলে প্রথম 10টি পদের সমষ্টির ফর্মুলা কি আছে? প্রথম 10টি পদের সমষ্টি হবে n/2 ইন্টু 2a প্লাস n মাইনাস 1 ইন্টু d। আর যেহেতু 10টা বলেছি আমি n এর জায়গাতে 2 ইউজ করেছি। এটা হচ্ছে ফর্মুলা। এইবার আমরা কি করব? যদি আমরা এর জায়গাতে এর ভ্যালুটা বসিয়ে দিই কি পাবো? এর জায়গাতে যদি আমরা এর ভ্যালুটা বসিয়ে দিই আমরা পেলাম, এখানে কি পেলাম? দেখো এখানে আমরা পেলাম 2 ইন্টু 2 প্লাস 9 ইন্টু 3। এখানে পেলাম, কারণ 10 থেকে যদি আমরা 1 বিয়োগ দিই 9 হয়, আর ডির মানটা যদি বসিয়ে দিই 3 হয়। এবার কি হবে? 2 দুগুণে 4 আর 27 কত হবে? 4 আর 27 মিলে হবে 31। এটাকে যদি তুমি ইন্টু করো 31 এর সাথে যদি 5 ইন্টু করো 155 হয়ে যাবে। বাস এটা হয়ে গেল আনসার। এরপর আমরা দেখে নিচ্ছি কোয়েশ্চেন নাম্বার 13। দেখো কোয়েশ্চেন নাম্বার 13 কি বলছে? দেখো কোয়েশ্চেন নাম্বার 13 বলেছে যে 5 মানে পি এবং কিউ বিন্দুদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব নির্ণয় করে। একেবারে সিম্পল কোয়েশ্চন। পি এবং কিউ এর মধ্যবর্তী দূরত্বের ফর্মুলা কি আছে? দেখো এই হচ্ছে পি এবং কিউ এর মধ্যবর্তী দূরত্বের যে ফর্মুলা। এটা আগের একটা কোয়েশ্চন আমি বুঝিয়েছি। তাহলে এখানে আমরা লিখব পি এবং কিউ এর মধ্যবর্তী দূরত্ব ইকুয়াল টু কি হবে? এই হচ্ছে দেখো এইটা হচ্ছে x2, এইটা হচ্ছে x1। তাহলে -1 -5 মাইনাস আছে +5 হোল স্কয়ার, এটা হচ্ছে -y2 -y1 3 -7 হোল স্কয়ার। এবার এইটাকে করলে কত হবে? 4 হোল স্কয়ার, এটাকে করলে হবে -4 4 -3 হোল স্কয়ার। দেখো তাহলে কি দাঁড়াচ্ছে? দেখো এইটাকে, এটা হচ্ছে কত? না এটা একটু ভুল হয়ে গেল মনে হচ্ছে। এটা হচ্ছে 5, কত হবে? না এটা হবে 4, এটার সাথে এটা করলে 4 হবে। আর এইটা হয়ে যাবে, আমরা কি করেছি এখানে দেখো এটা হচ্ছে 5 মাইনাস এই যে এইটা x2 মাইনাস x1 কত হলো? এটা 5 হয়ে গেল। এবার হয়ে গেল 3 মাইনাস 4, তাহলে কি দাঁড়ালো? দেখো এখানে এইটা হয়ে গেল 4, আর এইটা হয়ে গেল কত? এইটা হয়ে গেছে 3 মাইনাস 7 ইকুয়াল টু 4 হবে। আবার বলছি 3 মাইনাস 7 ইকুয়াল টু 4 হবে। তো 3 মাইনাস 7 যদি 4 হয় তাহলে এটা কত হবে? এখানে 3 নয়, এখানেও 4 হবে, তাহলে 4 হবে। এখানে যদি 4 হয় তাহলে এখানে 16 প্লাস 16 হবে। এটা ভুল হয়েছে, কিন্তু আমি আবারও বলছি এই যে কোয়েশ্চনটা দেখছো এটা ভুল হচ্ছে। এখানে 16 হবে, এখানে 16 হবে। 16 প্লাস 16 হবে √32। এটাকে যদি তুমি করো করলে হবে 32 হলে কত? 4√2 হবে আনসার। আবারও বলছি এটা একটু মিস্টেক আছে, এটা করলে কত হবে? 4√2 হবে আনসার। এরপরে চলে যাচ্ছি নেক্সট কোয়েশ্চন। নেক্সট কোয়েশ্চন কি আছে? বলছে যে এই যে দুইটা বিন্দু আছে, এই দুইটা বিন্দুদ্বয়ের সংযোগ রেখাংশকে যে বিন্দুতে 2:3 অনুপাতে বিভক্ত করে এর স্থানাঙ্ক কত? দেখো এর স্থানাঙ্ক এইটা হলো, ব্যাপারটা হলো এরকম। দেখো ব্যাপারটা এরকম যে একটা হলো এ বিন্দু আর একটা হলো বি বিন্দু, তার মাঝে আছে সি বিন্দু,
এ থেকে সি এর দূরত্ব যদি 2 হয়, সি থেকে বি এর দূরত্ব হবে 3। তাহলে দুটা বিন্দুকে m/n অনুপাতে বিভক্তকারী বিন্দুর স্থানাঙ্কের ফর্মুলা কি? ফর্মুলা হবে এরকম হবে, দেখো স্থানাঙ্কের বুঝ হবে এরকম mx2 প্লাস nx1 ডিভাইডেড বাই m প্লাস n। কুটি কি হবে? কুটি হবে সেম ব্যাপারটা my2 প্লাস ny1 প্লাস m প্লাস n। এটা হচ্ছে তোমাদের কি ফর্মুলা। তাহলে এটা যদি ফর্মুলা হয়, তাহলে এই ফর্মুলা মোতাবেক যদি আমরা বসিয়ে দিই হয়ে যায়। তাহলে এখানে x1 কোনটা y1 কোনটা দেখো আমি এখানে লিখে দিয়েছি। এইটা হচ্ছে x1, এইটা হচ্ছে কি এইটা হচ্ছে x24, y1 7 আর y2 কি আছে? y2 আছে -3 আর m হচ্ছে 2, n হচ্ছে 3। এইবার যদি আমরা এটি যদি বসিয়ে দিই, সেম টু সেম যদি আমরা বসিয়ে দেই, তাহলে আমরা এরকম পেয়ে যাচ্ছি। এই মানগুলি এখানে বসিয়েছি, m এর জায়গাতে m এর মান, x1 এর জায়গাতে x1 এর মান, আর y1 এর জায়গাতে y1 এর মান, y2 এর জায়গাতে y2 এর মান বসিয়েছি। বসিয়ে আমরা এটা পেলাম। এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি, উপরে কি হবে 4 দুগুণে 8, এটা 3 একে 3 মাইনাস হবে 3 দুগুণে 6 আর 3 সাতা 21। এবার এটাতে এটা বিয়োগ করলে কত হবে? 3 হবে। আর এটাতে এটা বিয়োগ করলে হবে 15। তাহলে 3/3 15/3/5 5/5 15/5 করলে কি হয়? 13। তাহলে এইটাই হয়ে যাবে কি আনসার। এবার আমরা দেখে নিচ্ছি তার পরের যে কোয়েশ্চন। হ্যাঁ, এটা একটা ইন্টারেস্টিং কোয়েশ্চন। এখানে কি বলছে, যদি x tan 45 ডিগ্রি, sin 30 ডিগ্রি, cos 30 ডিগ্রি, tan 30 ডিগ্রি হয়, তবে x এর মান নির্ণয় করো। কি হবে এটা? আমরা প্রথমে চার্ট লিখে নিচ্ছি কোয়েশ্চনটা। আমরা এই কোয়েশ্চনটা লিখে নিলাম। এবার কোয়েশ্চনে লিখে যার যার ভ্যালুটি বসিয়ে দিলাম। তার জন্য কি লাগবে? আমরা চার্ট দেখতে হবে। আমরা এই চার্টটা নিয়ে আসলাম। চার্টটাতে দেখো tan 45 ডিগ্রির মান কত আছে? tan 45 ডিগ্রির মান আছে 1, বসিয়ে দিলাম। এখানে tan 45 ডিগ্রির মান 1, sin 30 ডিগ্রির মান হাফ এবং cos 30 ডিগ্রির মান কত? √3/2 বসিয়ে দিলাম। tan 30 ডিগ্রির মান 1/√3 বসিয়ে দিলাম। এখানে দেখো এই যে √3 সাথে √3 কি হয়ে যায়? ক্যান্সেল হয়ে যায়। এই √3 সাথে এই √3 ক্যান্সেল হয়ে যায়। তাহলে কি থাকে? x/2 x ইন্টু হাফ থাকে, আর লেফটে হাফ থাকে, রাইটে হাফ থাকে। দুই দিকে যদি হাফ ক্যান্সেল হয়ে যায়, তাহলে x = 1। বাস, এটা হয়ে গেল আনসার। এরপরে আমরা দেখে নিচ্ছি ঠিক তার পরের যে কোয়েশ্চন। পরের কোয়েশ্চনে কি বলছে দেখো, এই হচ্ছে একটা জ্যামিতির অঙ্ক। কি বলছে? চিত্রে অকেন্দ্রীয় বৃত্তের এ ও বি একটি ব্যাস। বৃত্তের কি আছে? এ ও বি একটি ব্যাস। এ বিন্দুতে কি আছে? এ বিন্দুতে এসি একটি স্পর্শক। যদি বি ও সি ইকুয়াল টু 30 ডিগ্রি হয়, 130 ডিগ্রি হয়, তবে সি এসি ও এর মান কত? আবার বলছি, বি ও সি কত? 30 ডিগ্রি, 130 ডিগ্রি। আমরা লিখে নেই বি ও সি হচ্ছে 130 ডিগ্রি। তাহলে আমরা কি পেলাম? এখানে এ ও সি কত? এটা কি? এটা হচ্ছে ব্যাস। এটা হচ্ছে কি? এই যে এ ও বিটা হচ্ছে ব্যাস। তাহলে এটা কি? এটা হচ্ছে কত? এটা হচ্ছে 180 ডিগ্রি। 180 ডিগ্রি থেকে যদি 130 ডিগ্রি বিয়োগ দিই, তাহলে এ ও সি পেয়ে যাব। তাহলে আমরা কি পাচ্ছি? এই দেখো আমরা কি করলাম? এ ও সি পেলাম 180 ডিগ্রি মাইনাস 30 ডিগ্রি। এইবার এই কোণটা কত পেলাম? এই কোণটা পেলাম 50 ডিগ্রি। আর এইটা কি? এটা হচ্ছে ব্যাসার্ধ, এটা হচ্ছে স্পর্শক। আমরা জানি কি স্পর্শক এবং ব্যাসার্ধ পরস্পরের লম্ব। তাহলে যেহেতু এসি স্পর্শক এবং এও স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ, সুতরাং আমরা বলতে পারি ও এসি হচ্ছে 90 ডিগ্রি। তাহলে এইটা পেলাম 90 ডিগ্রি, আর এইটা পেলাম কত? এইটা পেলাম 50 ডিগ্রি। তাহলে এইটা কত? 40 ডিগ্রি হবে। এটা বোঝা যাইতেছে। তাহলে আমরা কি বলবো? আমরা বলবো এ ও সি ত্রিভুজ হইতে পাই কি পাই? এ সি ও 180 ডিগ্রি। 180 ডিগ্রি থেকে এই দুইটা কোণে বিয়োগ দেব এ ও সি এ প্লাস এ ও সি। এবার তাদের মানটা বসিয়ে দিই। যার মানটা বসিয়ে দিলাম, বসিয়ে দিলে কি হবে? 180 ডিগ্রি মাইনাস 140 ডিগ্রি বিয়োগ করলে আমরা পেয়ে যাচ্ছি কত? পেয়ে যাচ্ছি 40 ডিগ্রি। বাস, এটাই হয়ে গেল আনসার। এরপরে আমরা দেখে নিচ্ছি কোয়েশ্চন নাম্বার 17। 17 কি বলছে দেখো,
কোয়েশ্চেন নাম্বার 17 এই হচ্ছে, এটাকে তোমাকে করতে হবে। তাহলে এটা কি করে করব? এখানের মধ্যে দেখো 1 প্লাস টেন স্কোয়ার থিটা, 1 প্লাস টেন স্কোয়ার থিটার কি আছে? 1 প্লাস টেন স্কোয়ার থিটা ইকুয়াল টু সেক স্কোয়ার থিটা, আমরা ফর্মুলা জানি। এই ফর্মুলাটা যদি আমরা লিখে নেই, আমরা কি পাবো দেখো? এটা হচ্ছে সেক স্কোয়ার থিটা, 1 প্লাস টেন স্কোয়ার থিটা হচ্ছে সেক স্কোয়ার থিটা, এটা হচ্ছে ফর্মুলা। তাহলে এবার 1 প্লাস কট স্কোয়ার থিটা হচ্ছে কসেক স্কোয়ার থিটা, এইটাও ফর্মুলা। এইবার যদি আমরা করি তাহলে এটা লিখতে পারি 1 প্লাস টেন স্কোয়ার থিটার জায়গাতে আমরা লিখতে পারি, কি লিখতে পারি? টেন স্কোয়ার থিটা আমরা লিখে নিলাম। 1 প্লাস টেন স্কোয়ার থিটার জায়গাতে আমরা লিখে নিলাম সেক স্কোয়ার থিটা, আর 1 প্লাস কট স্কোয়ার থিটার জায়গাতে আমরা লিখে নিলাম কসেক স্কোয়ার থিটা। এইবার একটা ইন্টারেস্টিং ব্যাপার, কসেক হচ্ছে কি, কস হচ্ছে মানে কসেক হচ্ছে 1 বাই সাইন, আর সেক হচ্ছে 1 বাই কস। তাহলে এইটার এখানে আমরা কি লিখতে পারি? আমরা লিখতে পারি, প্রথমে আমরা লিখতে পারি 1 বাই কস থিটা ডিভাইডেড বাই, লিখতে পারি 1 বাই সাইন থিটা হোল স্কোয়ার। এটা ডিভাইডেড বাই, মনে রাখবে এটা কি করলাম? 1 বাই কস থিটা হোল স্কোয়ার ডিভাইডেড বাই 1 বাই সাইন থিটা হোল স্কোয়ার। এবার এটাকে যদি আমরা করে নেই কি হবে? এটা উল্টে যাবে, উল্টে গেলে কি হয় দেখো, এই দেখো এটা উল্টে গেলে হচ্ছে এই সাইনটা উপরে এসে যাবে আর কসটা নিচে যাবে, অর্থাৎ সাইন স্কোয়ার থিটা বাই কস স্কোয়ার থিটা ইকুয়াল টু হয়ে গেল ট্যান স্কোয়ার থিটা। বাস, এটাই হয়ে গেল আনসার। এরপরে আমরা দেখে নিচ্ছি তার পরের কোয়েশ্চন কি বলছে। এমন একটি দ্বিঘাত রাশিমালা নির্ণয় করো যার শূন্যদ্বয়ের যোগফল 4 এবং গুণফল -6। দেখো, আমরা দ্বিঘাত সমীকরণের কি ফর্মুলা পাই? আমরা দ্বিঘাত যে সমীকরণ আছে বা দ্বিঘাত যে রাশিমালা আছে, রাশিমালার যে ফর্মুলা আছে, আমি ফর্মুলাটা লিখে দিলাম, আছে এক্স স্কোয়ার মাইনাস শূন্যদ্বয়ের যোগফল ইন্টু এক্স, এটা ফর্মুলা, প্লাস শূন্যদ্বয়ের গুণফল। আবারও বলছি, এক্স স্কোয়ার মাইনাস শূন্যদ্বয়ের যোগফল ইন্টু এক্স প্লাস শূন্যদ্বয়ের গুণফল, এটা হচ্ছে দ্বিঘাত রাশিমালার ফর্মুলা। তাহলে আমরা শূন্যদের যোগফল কি আছে, কেন 4 বসিয়ে দেব, শূন্যদের গুণফলের জায়গাতে -6 বসিয়ে দেব, বসিয়ে দিলে পরে আমরা কি পেলাম? এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাসে মাইনাসে -6 হয়ে যাবে। বাস, এটাই হয়ে গেল আনসার। এরপরে দেখে নিচ্ছি কোয়েশ্চেন নাম্বার 19 বলছে কি, একটি লম্ব বৃত্তাকার চুঙের পরিধি হচ্ছে কি, পরিধি হচ্ছে 132 সেন্টিমিটার, উচ্চতা হচ্ছে 25 সেন্টিমিটার, এর ব্যাসার্ধ কত? দেখো, এখানে পরিধির সাথে ব্যাসার্ধের সম্পর্ক আছে, পরিধির সাথে উচ্চতার সম্পর্ক নেই। সুতরাং এই কোয়েশ্চনটাতে উচ্চতা দিয়েছে, অর্থাৎ তোমাকে এখানে কনফিউশন ক্রিয়েট করার জন্য এই যে উচ্চতা দিয়েছে, এখানে উচ্চতা লাগবে না, উচ্চতা কোনো কাজে আসবে না অঙ্কটা করার জন্য। তাহলে আমরা জানি কি, বৃত্তের পরিধি লম্ব বৃত্তাকার চুঙের, আবারও বলছি, লম্ব বৃত্তাকার চুঙের পরিধি মানে হচ্ছে ভূমির পরিধি। আবার বলছি, বৃত্ত, ভূমিটা একটা বৃত্ত, তাহলে বৃত্তের পরিধি কি 2 পাই আর। 2 পাই আর যদি হয়, এখানে 2 পাই আর, এখানে কি হবে, আমার আর এর মানটা বসাতে হবে। তাহলে অ্যাকর্ডিং টু কোয়েশ্চন 2 পাই আর ইকুয়াল টু কত দাঁড়ালো? 132। 2 পাই আর ইকুয়াল টু হচ্ছে 132। এখানে আমরা কি করব? পাইয়ের মানটা বসিয়ে দেব, পাইয়ের মানটা বসিয়ে দিলাম। পাইয়ের মানটা যদি আমরা বসিয়ে দেই, তাহলে আমরা কি পেলাম? এবার 2 ইন্টু আর, মানে এবার ক্রস মাল্টিপ্লিকেশন করে নিলাম, এখানে 7 ইন্টু, এখানে 2 ইন্টু 22 ইন্টু আর ইকুয়াল টু 132 ইন্টু 7, ক্রস মাল্টিপ্লিকেশন করে নিলাম। এবার আর ইকুয়াল টু কি পাবো? আর ইকুয়াল টু আমরা পেয়ে যাব, আর ইকুয়াল টু পেয়ে গেলাম, এরকম পেয়ে গেলাম আর ইকুয়াল টু, এখানে 22 আর ইন্টু 2 দিয়ে এটাকে পুরোটাকে ডিভাইড করে দিলাম। এইবার দেখো, এটাকে যদি 2 দিয়ে যদি আমরা কাটি, 2 দিয়ে কাটলে কি পাবো? 2 দিয়ে কাটলে 2 একে 2 হবে, আর 2 দিয়ে যদি আমরা 13 রে কাটি কত হবে? 13 রে কাটলে হবে, 13 রে কাটলে হবে 6 দুগুণে 12, আবার থাকে 12, এটা হবে কত? 66 হবে। 2 দিয়ে যদি 132 রে কাটো কত হবে? 66 হবে। তাহলে এইবার এই 22 দিয়া আমরা কাটবো 66 রে, 22 দিয়ে যদি 66 রে কাটি তাহলে আমরা কত পাবো? 3 পাবো। তাহলে আমরা 3 ইন্টু 7, তাহলে এটা কত হলো? আর কত হলো? আর হচ্ছে 21, আর 21 মানে হয়ে গেল 21, বাস 21 সেন্টিমিটার, বাস এটা হয়ে গেল
আনসার। এরপরে আমরা দেখে নিচ্ছি পরের যে কোয়েশ্চন আছে, পরের কোয়েশ্চন মানে 21। দেখো 21 যে কোয়েশ্চনটা আছে এটা আরেকটা ইন্টারেস্টিং কোয়েশ্চন। এখানে বলছে যদি আলফা বিটা এফ এক্স ইকুয়াল টু এক্স স্কোয়ার মাইনাস 7x, এটাকে একটা কাজ করে জুম করে নেই, জুম করে নেই, জুম করে 21টাকে যদি আমরা জুম করে নেই কি পাবো? এটা কোন কোয়েশ্চনটা দেখছি আমরা? 20 নম্বর, 21 না, আমরা করে নিচ্ছি 20 নম্বর কোয়েশ্চন। ঠিক আছে, 20 নম্বর কোয়েশ্চন করে নিচ্ছি। এখানে দেখো চিত্রে অকেন্দ্রীয় বৃত্তের, আবার বলছি চিত্রে অকেন্দ্রীয় বৃত্তের টিপি এবং টিকিউ দুটি স্পর্শক এমন যাতে পি ও কিউ ইকুয়াল টু 125 ডিগ্রি এবং পিটি কিউ কত? দেখো এই যে পি ও কিউ হচ্ছে 125 ডিগ্রি, পিটি কিউ এর মান কত? তাহলে আমরা লিখে নিই। দেখো এটা হচ্ছে কি স্পর্শক, এটা হচ্ছে ব্যাসার্ধ, তাহলে এই কোণটা 90 ডিগ্রি। আমরা জানি স্পর্শক স্পর্শবিন্দুগামী ব্যাসার্ধ পরস্পরের সাথে লম্ব, তাহলে এটা কি অকিউটা হচ্ছে ব্যাসার্ধ আর টি কিউটা হচ্ছে স্পর্শক, তাহলে এই কোণটা কত? 90 ডিগ্রি। তাহলে আমরা লিখতে পারি কি, যেহেতু টিপি এবং টিকিউ স্পর্শক, অপি অকিউ যথাক্রমে স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ, তাহলে আমরা কি লিখতে পারি? আমরা লিখতে পারি অপিটি 90 ডিগ্রি আর লিখতে পারি অপিকিউ কি, অপিকিউ লিখতে পারি আমরা 90 ডিগ্রি। এরপর আমরা কি লিখতে পারি? তাহলে কি হলো, এই যে এটা আছে এই দুইটা কোণ গেল 90 ডিগ্রি, তাহলে একটা চতুর্ভুজের চারটা কোণের সমষ্টি কত? 360 ডিগ্রি, তাহলে 180 ডিগ্রি চলে গেল 90, তাহলে এই যে অ কোণটা আর টি কোণটা হবে 180 ডিগ্রি। দুটাকে যদি আমরা যোগ করি তাহলে আমরা কি লিখতে পারি? সুতরাং আমরা লিখতে পারি পি ও কিউ প্লাস পিটি কিউ ইকুয়াল টু 180 ডিগ্রি। এইবার আমরা কি করব? পি ও কিউর মানটা কত? আমরা এখানে পিটি কিউ এটাকে আমরা রাইটে নিয়ে গেলাম, রাইটে নিয়ে পি ও কিউর মানটা যদি আমরা বসিয়ে দিই কত পাবো? বসিয়ে দিলে আমরা পাচ্ছি এখানে 180 ডিগ্রি থেকে 125 ডিগ্রি যদি আমরা বিয়োগ করি আমরা পাবো 55 ডিগ্রি পিটি কিউ। বাস, এটাই হয়ে গেল আনসার। এরপরে আমরা দেখে নিচ্ছি পরের যে কোয়েশ্চন নাম্বার 21। এখানে দেখো আলফা বিটা দিয়েছে এফ এক্স একটি বহুপদী রাশিমালার শূন্য হলে আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ারের মান কত? দেখো আমরা জানি যে শূন্য দুটির যোগফল হচ্ছে মাইনাস বি বাই এ। মাইনাস বি কত? এখানে বি হচ্ছে 7 আর এ কত আছে? 1। তাহলে -7 7 মিলে 7 হয়ে যাবে, এ হয়ে যাবে। আমরা যদি ভ্যালুটা যদি বসিয়ে দিই, এখানে -7 বসিয়েছি, মাইনাস +7 হয়ে গেল, আর এখানে কি কিছু নেই মানে 1 আছে, 1 7/1 ইকুয়াল টু 7। আর গুণফল কি হয়ে যাবে? সি বাই এ। সি কত আছে? সি হচ্ছে -4, এ কত আছে? 1। তাহলে এইটা হয়ে যাবে গুণফল হয়ে যাবে কত? গুণফল হয়ে যাবে সি বাই এ ইকুয়াল টু -4। তাহলে এবার আমরা বসিয়ে দেব আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার কি? আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার অর্থাৎ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের ফর্মুলা তোমাদের জানা, এ প্লাস বি হোল স্কোয়ার -2ab। তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার -2ab যদি হয়, এ প্লাস বি হোল স্কোয়ার -2ab হলো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের ফর্মুলা। এবার যার যার ভ্যালুটা যদি বসিয়ে দিই, এখানে আলফা প্লাস বিটার ভ্যালুটা কি আছে? 7। আলফা প্লাস বিটার ভ্যালুটা 7, আলফা বিটার ভ্যালুটা হচ্ছে -4 বসিয়ে দিলাম। 7 যদি স্কোয়ার করি কত হবে? 7 স্কোয়ার করলে 49, আর 4 দুগুণে 8, মাইনাসে মাইনাসে প্লাস হবে 49 প্লাস 8 ইকুয়াল টু 57। এটাই হয়ে গেল আনসার। এরপরে দেখে নিচ্ছি আমরা পরের যে কোয়েশ্চন 22। দেখো এটা একটা মজার কোয়েশ্চন। আমরা প্রথমে এই অংশটা লিখে নিই, এই অংশটা লিখে নিলাম। দেখো এখানে আমরা কি পাবো? এখানে আমরা একটা ইকুয়াল টু দিয়ে নিই, কি পাবো? দেখো এখানে এ প্লাস বি, এটাকে এ মাইনাস বি যদি দিই, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এর মানে এখানে কি দাঁড়ালো? আমরা উপরে লিখতে পারি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা, এর মানে 1 স্কোয়ার মাইনাস সাইন স্কোয়ার থিটা, এর মানে হচ্ছে 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা আমরা লিখতে পারি উপরে। নিচে কি? এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি মানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, আবার সেম ফর্মে মানে 1 স্কোয়ার মাইনাস কস স্কোয়ার থিটা, এর মানে আমরা লিখতে পারি 1 মাইনাস কস স্কোয়ার থিটা।
কিন্তু আমরা কি জানি, আমরা জানি sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল টু 1। এর মানে cos স্কয়ার থিটা হচ্ছে 1 মাইনাস sin স্কয়ার থিটা। তাহলে cos স্কয়ার থিটার জায়গাতে আমরা কি লিখতে পারি? cos স্কয়ার থিটার জায়গাতে আমরা লিখতে পারি 1 কি 1 মাইনাস sin স্কয়ার থিটার জায়গাতে আমরা cos স্কয়ার থিটা লিখতে পারি, আর 1 মাইনাস cos স্কয়ার থিটার জায়গাতে আমরা লিখতে পারি sin স্কয়ার থিটা। তাহলে কি দাঁড়ালো? এটা দাঁড়ালো sin স্কয়ার cos স্কয়ার থিটা বাই sin স্কয়ার থিটা ইকুয়াল টু হবে cot স্কয়ার থিটা। আর cot এর ভ্যালুটা কি আছে? 7/8 হোল স্কয়ার। 7/8 মানে কি 49/64। বাস, এটাই হয়ে গেল আনসার। এরপরে যাচ্ছি কি 23। দেখো 23 কি দিয়েছে? একটি ঘড়ির মিনিটের কাঁটার দৈর্ঘ্য 14 সেন্টিমিটার এবং 5 মিনিটে ওই ঘড়ির কাঁটা দিয়ে আবৃত ক্ষেত্রের ক্ষেত্রফল কত? দেখো এই যে কোয়েশ্চনটা, শুধু এই কোয়েশ্চনটা দিয়ে আমি একটা ভিডিও করেছি, ছোট্ট একটা ভিডিও 2-3 মিনিটের। ওই ভিডিওটা এই ভিডিও ডেসক্রিপশনের লিঙ্কে দেওয়া থাকবে, সুতরাং আমি এটা করে দিচ্ছি না, ওই ভিডিওটা দেখলেই তোমরা আনসার পেয়ে যাবে। এরপরে যাচ্ছি কি 24। 24-এ কি বলছে দেখো, বলছে দুটি শঙ্কুর ভূমির ব্যাসার্ধের অনুপাত 2:3, তাদের উচ্চতার অনুপাত কত? 3:1, 3:2, তাদের আয়তনের অনুপাত কত? মনে রাখবে এটা একটা দাড়ি, এটা 21 নয়, 3:2। তাহলে কি দিছে? ধরি শঙ্কু দুটির, দুইটা শঙ্কুর আমরা ধরলাম ব্যাসার্ধ, প্রথমটার r1 পরটার r2, প্রথমটার উচ্চতা হলো h1 পরটার উচ্চতা হলো h2 ধরে নিলাম। তাহলে অ্যাকর্ডিং টু কোয়েশ্চন আমরা কি বলতে পারি? r1:r2 মানে ব্যাসার্ধের অনুপাত কত আছে? 2:3, অর্থাৎ r1/r2 হলো 2/3। ঠিক সেম আমরা যদি h1:h2 লিখে নেই 3:2, তাহলে h1/h2 ইকুয়াল টু 3/2। তাহলে শঙ্কু দুটির আয়তনের অনুপাত কি আছে? শঙ্কু দুটির আয়তনের অনুপাত আমরা এরকম পাই, শঙ্কু দুটির আয়তনের অনুপাত হবে, শঙ্কুর আয়তন হচ্ছে 1/3 পাই r স্কয়ার এস। তাহলে কি প্রথমটার ক্ষেত্রে কি r1 ব্যাসার্ধ, উচ্চতা হলো h1, দ্বিতীয়টার ক্ষেত্রে r2 ব্যাসার্ধ, উচ্চতা হলো h2, তাহলে 1/3 পাই r1 স্কয়ার h1 ইসটু 1/3 পাই r2 স্কয়ার h2। এইবার দেখো বোথ সাইডে একটা জিনিস কমন আছে, দেখো প্রথমটার মধ্যে কমন আছে, কি আছে কমন? 1/3 পাই, দ্বিতীয়টার ক্ষেত্রেও 1/3 পাই কমন আছে। দুই দিক থেকে যদি 1/3 পাইকে ক্যান্সেল করে দিই, কি হবে? r1 স্কয়ার h1 ইসটু r2 স্কয়ার h2। এইবার আমরা কি করলাম? এটাকে একটু সাজিয়ে নিলাম, সাজিয়ে নিলে লিখতে পারি r1/r2 হোল স্কয়ার, আমরা লিখতে পারি h1/h2। তাহলে এইবার যদি আমরা ভ্যালুটা বসিয়ে দিই, দেখো প্রথমটার এটার ভ্যালু কি আছে? এটার ভ্যালু আছে 2/3, যেহেতু স্কয়ার আছে দুইবার লিখে দেব, 2/3 ইন্টু 2/3 লিখে দিলাম, আর h1/h2 ভ্যালুটা কি আছে? 3/2 লিখে দিলাম। এবার দেখো এই 2 সাথে 2 কাটা যায়, এই 3 সাথে 3 কাটা যায়, কি হচ্ছে দেখো, এই 2 সাথে 2 কেটে দিলাম, এই 3 সাথে 3 কেটে দিলাম, রইল কি? রইল 3/2। 3/2 বলছে তাদের আয়তনের অনুপাত, এর মানে 2:3 হবে তাদের আয়তনের অনুপাত। দ্যাটস ইট, এটাই হয়ে গেল আনসার। এরপরে আমরা দেখে নিচ্ছি নিচের পরিসংখ্যা বিভাজন থেকে যৌগিক গড়। দেখো যৌগিক গড় করতে গেলে এইটা কি? এটা হচ্ছে শ্রেণী। এটা কি আছে? এটা হচ্ছে শ্রেণী। আমরা প্রথমে শ্রেণীটাকে লিখে নেই। প্রথমে তোমরা শ্রেণীটাকে এইভাবে লিখে নেবে। শ্রেণী দেখো কি আছে? 0 থেকে 10, 10 থেকে 20, 20 থেকে 30, 30 থেকে কত আছে? 30 থেকে 40, 40 থেকে 50। দেখো 0 আর 10 রে যদি তুমি যোগ করো 10, 0 আর 10 রে 10 রে 2 দিয়ে ভাগ করলে হবে 5, অর্থাৎ এই 0 আর 10 এর মধ্যমান হচ্ছে কি 5। আর 10 এবং 20 রে যোগ করলে 30 হবে, আর 10 আর 2 দিয়ে ভাগ করলে কত হবে? 15 হবে। 10 আর 20 এর মধ্যমান হচ্ছে 15। 20 আর 30 রে যোগ করলে কত হবে? 50 হবে। 50 রে 2 দিয়ে ভাগ করলে কত হবে? 50 রে যদি তুমি 2 দিয়ে ভাগ করো, ভাগ করলে পাবে তুমি কত? পাবে তুমি 25। 25 হবে মধ্যমান, এটার মধ্যমান হবে 35, এটা 35, এটার মধ্যমান হবে 45। তাহলে আমরা কি পাচ্ছি? মধ্যমানের 4টা পাচ্ছি, এরকম দেখো মধ্যমান, এটা হবে মধ্যমান, এটা হচ্ছে 5, এটা হচ্ছে 15, এটা হচ্ছে 25, 35, 45। এবার আমরা কি করব? পরিসংখ্যাটা লিখে নেব। এই পরিসংখ্যাটা লিখে নিচ্ছি। পরিসংখ্যা কি? এইবার পরিসংখ্যাটা আমরা এইভাবে লিখে নিলাম পরিসংখ্যা। পরের চার্টে আমরা কি করব? পরের চার্টে এইভাবে পরিসংখ্যা লিখে এরপরে এই যে মধ্যমান ইন্টু পরিসংখ্যা মানে f ইন্টু x বের করব, মানে এটার সাথে এটা ইন্টু করব,
15 সাথে 22 ইন্টু করব, আর 25 সাথে 40 ইন্টু করব, 35 সাথে 16 ইন্টু করব, আর আমরা কি ইন্টু করব, 45 এর সাথে 12 ইন্টু করে দেখব আমরা কি পাই। আমরা এরকম পেলাম। এবার দেখো কি এই 5 ইন্টু 10 50, 15 ইন্টু 22 330, 25 ইন্টু 40 1000, 35 ইন্টু 16 560, আর কত পেলাম আমরা 45 ইন্টু এখানে 12 কত পেলাম 540। এবার আমরা কি করে এটাকে মোট করব, এই যে এই কলামটাকে যোগ করে এখানে বসাবো, আর এই পরিসংখ্যা যোগ করে এখানে বসাবো। যোগ করলে আমরা কি পাচ্ছি দেখো, যোগ করলে আমরা এরকম পাচ্ছি, মোট পাচ্ছি এখানে এই দুইটা, এইটিকে সবটিকে ইন্টু করলে আমরা পাচ্ছি 100, এটিকে সবটি যোগ করলে আমরা পাচ্ছি কত, পাচ্ছি 2480 মানে 2480। তাহলে আমরা কি করব, এই হচ্ছে যৌগিক গড়। যৌগিক গড় কি করব, এইটা দিয়ে এটাকে 100 দিয়ে ভাগ করব। 100 দিয়ে ভাগ করলে কি আছে, 100 মানে দুইটা শূন্য, এর মানে 2 ঘর আগে দশমিক যদি এসে যায় কত হবে 24.80 একক। বাস, এটা হয়ে গেল আনসার। আশা করি তোমরা বুঝতে পারছো। তাহলে এবার ভিডিওটাকে লাইক দিয়ে তোমরা নিজেরা শেয়ার করে নাও।